প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং বাসাতে নিরাপদে আছো। আজকে আমরা জেনেটিক্স বা বংশগতি এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি করব। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-10 শিখন ফলে যেটা ছিল ব্লাড গ্রুপ এবং RH ফ্যাক্টর, এই দুইটি জিনিসই তোমাদের আগে পড়া আছে। জাস্ট ওই দুইটা লেসন সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি এই ছোট্ট একটি ক্লাসের পরেই জেনেটিক্সের পুরো চ্যাপ্টারটা তোমাকে পড়ানো হয়ে গেছে। সেটা তুমি বাসায় এখন পড়তে পারবা ধীরে ধীরে। অনেকে পড়ে ফেলেছো, অনেকে প্রশ্ন করেছো। বাসাতে আবার পুরো চ্যাপ্টারটা পড়ে অথবা ইউটিউবের প্লে লিস্ট থেকে তুমি ভিডিওগুলো বের করে বা ক্লাসগুলো বের করে তুমি দেখে নিতে পারো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে তোমাকে প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমেই আমরা রক্তের গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন এবং এই সম্পর্কিত আরেকটি ব্যাপার যেটা হচ্ছে অ্যান্টিবডি, যেটা রোগ প্রতিরোধের সাথে কোনো সম্পর্ক নেই। এই অ্যান্টিজেন বা অ্যান্টিবডি শুধুমাত্র রক্তের গ্রুপ নির্ধারণকারী দুটি বিশেষ ধরনের প্রোটিন, সেটা সম্পর্কে একটু জানবো। এবং একটু বলে রাখি যে রক্তের গ্রুপের যে পদ্ধতিটা তোমাকে দেখাচ্ছি, এটা কার্ল ল্যান্ড স্টেইনার নামক বিজ্ঞানী, তার অবদান অনেক বেশি এখানে। 1901 সালে উনি গবেষণা করে এই রক্তকে 4টি শ্রেণীতে বিভক্ত করেন। পৃথিবীতে এখন রক্তের গ্রুপ 13টা বা তার বেশি বলা হয়। অনেক মাইনর রক্ত গ্রুপ আছে। কিছু কিছু সম্প্রদায় পাওয়া গেছে যাদের রক্তের গ্রুপ এমন ধরনের যে অন্যান্য পৃথিবীর মানুষের সাথে মিলে না। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষের বা মেজরিটি পপুলেশনের যে 4টা রক্তের গ্রুপ পাওয়া যায় সেটা হচ্ছে AB এবং O। তাহলে আমরা এখন যদি একটু পর্দাতে দেখি তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমি এখন তোমাদেরকে ডেস্কটপে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই অ্যান্টিজেন অ্যান্টিবডিগুলো উৎপন্ন হয়, কিভাবে থাকে, বাকিটা নিয়ে কথা বলবো। চলো আমরা ফর্মালি ক্লাস শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে প্লাজমাতে অ্যান্টিবডি বি তৈরি হয়। অর্থাৎ যদি এ গ্রুপ বিশিষ্ট একজন ব্যক্তির দেহে যদি কোনো কারণে আমরা বি রক্ত ঢোকাই তাহলে তার শরীরে বি অ্যান্টিজেন যাবে এবং বি অ্যান্টিজেনকে ভেঙে ফেলবে অ্যান্টিবডি বি। এই জন্য এর প্লাজমাতে ঠিক অপোজিট অ্যান্টিবডিটা থাকে। মনে রাখতে হবে অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট নোট। অ্যান্টিজেন যদি প্রবেশ করে তবে অ্যান্টিবডি তৈরি হবে। বির ক্ষেত্রে রক্তের গ্রুপ হচ্ছে বি এবং এর প্লাজমাতে অ্যান্টিবডি থাকে এ এবং অ্যান্টিজেন থাকে হচ্ছে বি। অর্থাৎ আমরা যদি বির শরীরে অ্যান্টিজেন এ ঢুকাই তাহলে এই অ্যান্টিজেন এ কে ভেঙে ফেলবে অ্যান্টিবডি এ। এই জন্য দেখো উল্টা, কিন্তু অ্যান্টিবডিটা উল্টাভাবে লেখা হয়েছে। এবি ব্লাড গ্রুপে দেখো কোনো ধরনের অ্যান্টিবডি নেই, তার মানে উভয় অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। তার মানে এর শরীরে কোনো পাহারাদার নেই। তুমি যদি এ রক্ত বা বি রক্ত ঢুকাও তাহলে এবি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তির দেহে এ অ্যান্টিজেন যাচ্ছে, বি অ্যান্টিজেন যাচ্ছে, কিন্তু এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতিতে তার শরীরে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি এই দুইটা তৈরি করার ক্ষমতা নেই। বিধায় তার কোনো ধরনের সমস্যায় হবে না, সবার রক্ত সে নিতে পারবে। ইভেন তো সে ওর রক্ত নিতে পারবে, কারণ ওর রক্তে আবার দেখো কি নাই, কোনো ধরনের অ্যান্টিজেন নাই। সবার রক্ত নিতে পারে বিধায় এ বি রক্ত গ্রুপকে আমরা বলি সার্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর বা রিসিভার রক্ত গ্রুপ এবি। সবার রক্ত সে নিতে পারছে। যদিও এই কথাগুলো খুবই তাত্ত্বিক, মেডিকেলে বা বাস্তব ক্ষেত্রে এগুলোর প্রয়োগ খুবই সামান্য। পরেরটা তুমি দেখো, এখানে লেখা আছে অ্যান্টিবডি এ এবং বি উভয়ই আছে কিন্তু কোনো ধরনের অ্যান্টিজেন নাই। তার মানে কি, তুমি যদি এই ব্যক্তি রক্ত নাও, ধরো এর শরীরে ঢুকাইলা, তাহলে কোনো অ্যান্টিজেন নেই, তার মানে এর অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা থাকলেও এর শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দিবে না। বি শরীরে ঢোকাও, কোনো অ্যান্টিজেন নাই বলে তার শরীরে বি শরীরে যে অ্যান্টিবডি এ তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হবে না, কোনো প্রতিক্রিয়া দেখাবে না। ওর এবির ক্ষেত্রেও ও রক্ত নিলে কোনো ধরনের সমস্যা হবে না। তার মানে ও ব্লাড গ্রুপ বিশিষ্ট একজন ব্যক্তি সবাইকে ব্লাড চাইলেই ডোনেট করতে পারে। এজন্য ও ব্লাড গ্রুপকে আমরা বলি ইউনিভার্সাল ডোনর, অর্থাৎ সবাইকে সে দান করতে পারছে। সার্বজনীন দাতা ব্লাড গ্রুপ বলা হচ্ছে এবি কে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা খুবই জরুরি, যদিও এবি সবাইকে রক্ত দান করতে পারছে, সার্বজনীন দাতা, কিন্তু রক্ত গ্রহণ করার সময় শুধুমাত্র নিজের রক্তই গ্রহণ করতে পারবে।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট। এর রক্ত যদি ঢোকাও তাহলে অ্যান্টিজেন এ যাচ্ছে, তাহলে অ্যান্টি এ আছে, অ্যান্টিজেন এ কে ভেঙে ফেলবে, এ রক্ত নিতে পারবে না। অ্যান্টিজেন বি যাচ্ছে, এর অ্যান্টিবডি বি তৈরি হয়, তাহলে এই অ্যান্টিজেন বি কে ভেঙে ফেলবে, তাহলে বি রক্ত নিতে পারবে না। এর তো উভয় ধরনের অ্যান্টিজেন আছে, তার মানে ওর শরীরে ঢোকালে অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি ভেঙে ফেলবে অ্যান্টিজেন এ বি কে, সুতরাং নিতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। সেম ক্ষেত্রে এবির ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই রকম, সেম। তুমি দেখো এবির ক্ষেত্রে একটু খেয়াল করো পর্দাতে, তুমি এখানে দেখো যদিও সবার রক্ত নিতে পারছে, দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবার স্বার্থপর। বিকে যদি রক্ত দেয় তাহলে অ্যান্টিজেন বি দিচ্ছে এবং একই ক্ষেত্রে অ্যান্টিজেন এ দিচ্ছে, তাহলে অ্যান্টিজেন এ যখন যাচ্ছে এ বি যখন যাচ্ছে, এই যে অ্যান্টিজেন বি কে কিন্তু অ্যান্টিবডি বি ভেঙে ফেলবে, প্রবলেম হবে, নিতে পারবে না। এর ক্ষেত্রেও তাই, বির ক্ষেত্রেও তাই, এ বি অ্যান্টিজেন যখন যাচ্ছে বি অ্যান্টিজেনকে ভেঙে ফেলবে, এ অ্যান্টিজেনকে ভেঙে ফেলবে অ্যান্টিবডি এ, তাহলে নিতে পারবে না বি। ওর ক্ষেত্রেও তো তুমি যদি এখানে দাও এ বি দুইটা অ্যান্টিজেনে যাচ্ছে, দুইটাকে ভেঙে ফেলার জন্য তো এর বডিতে অ্যান্টি এ অ্যান্টি বি আছে, সুতরাং যদিও নেয়ার ক্ষেত্রে সবার রক্ত নিচ্ছে এ বি, দেওয়ার ক্ষেত্রে শুধু একজনকে দিতে পারবে। এই অপোজিট টার্মটাও তোমাকে একটু মনে রাখতে হবে, এটাই। তো রক্তের গ্রুপ যখন আবিষ্কার হয়ে গেল, রক্ত গ্রুপ সম্পর্কে মানুষ যখন জেনে গেল, তারপরেও একই রক্ত গ্রুপ বিশিষ্ট ব্যক্তি একজন আরেকজনকে রক্ত দিতে পারছে না, তখন কার্ল্যান্ড স্টেইনার 1940 দিকে 1940 সালের দিকে উনি আবিষ্কার করলেন একটা বিশেষ ধরনের প্রোটিন, যেটাকে উনি বললেন আরএইচ ফ্যাক্টর। রেসার্চ ম্যাকাকা নামক একটি বানরের সাথে খরগোশের রক্তের মিশিয়ে উনি একটি বিশেষ ধরনের প্রোটিন তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ধারণা করেছিলেন মানুষের শরীরেও ওই একই ধরনের প্রোটিনের উপস্থিতি পাওয়া যাবে। তো যে সকল ব্যক্তি বা যে সকল মানুষের দেহে এই একই ধরনের আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি থাকে তাদের রক্তকে উনি পজিটিভ বললেন, আর যাদের রক্তে ওই একই ধরনের প্রোটিনের উপস্থিতি পেলেন না তাদেরকে নেগেটিভ ব্লাড গ্রুপ বললেন। এই জন্য প্রতিটা ব্লাড গ্রুপ আবার আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এই দুই ভাগে বিভক্ত করা গেল। তো এখন আমরা সেই আরএইচ ফ্যাক্টর নিয়ে কথা বলবো। তার মানে একই রক্ত গ্রুপ বিশিষ্ট হলে হবে না, একই সাথে একই আরএইচ ফ্যাক্টর বিশিষ্ট হতে হবে। একই আরএইচ ফ্যাক্টর বিশিষ্ট যদি হয় দুইজন ব্যক্তি, তবে একজন আরেকজন রক্তের বিনিময় করতে পারবে, দিতে পারবে বা নিতে পারবে, তাছাড়া এই রক্ত ডোনেশন কোনোভাবেই সম্ভব না। আর এখানে যেটা বলা আছে এ বি বা ওর ক্ষেত্রে সর্বজনীন গ্রহীতা বা সার্বজনীন দাতা, এটা শুধুমাত্র তত্ত্বতেই বিশ্বাস করা হয়, বাস্তবে এইগুলো এখন আর ক্লিনিক্যালি অ্যাপ্লাই করা হয় না। তাহলে আশা করছি এখন আমরা ওই আরএইচ ফ্যাক্টরের ব্যাপারটা একটু দেখে আসি। দেখো এখানে খেয়াল করো, একটু গর্ভধারণেরও কিন্তু একটা জটিলতা আছে আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে। সো এই টপিকসটা বলেই শেষ করবো আজকের ক্লাস। সেটা হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে বা গবেষণা করে দেখেছে যে যেগুলো হচ্ছে প্রকট জিন সিডিই ক্যাপিটাল লেটার, এই জিনগুলো হচ্ছে পজিটিভ রক্তের জন্য দায়ী। অর্থাৎ পজিটিভ রক্তটা যে হবে এটা হচ্ছে প্রকট জিন এবং প্রকট বৈশিষ্ট্য, আর নেগেটিভ রক্তটা নিয়ন্ত্রণ করে প্রচ্ছন্ন জিন, তার মানে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে পজিটিভ রক্তধারী ব্যক্তির সংখ্যা বা পজিটিভ হওয়া রক্তের গ্রুপ, এটার সম্ভাবনা অনেক বেশি, এটা হচ্ছে একটা ব্যাপার। তো সুতরাং এটা গর্ভধারণের একটা জটিলতা সৃষ্টি করে এইভাবে, ধরো একজন মহিলা হলো নেগেটিভ রক্তধারী ব্লাড গ্রুপধারী আর পুরুষটা হলো পজিটিভ ব্লাড গ্রুপধারী, এবং তাদের যে সন্তান হলো তাহলে সেটা পজিটিভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ এটা প্রকট বৈশিষ্ট্য। তাহলে মা নেগেটিভ, সন্তান পজিটিভ রক্তধারী, পজিটিভ আরএইচ ফ্যাক্টরধারী, তাহলে এখন অমরার মাধ্যমে শিশুর শরীরে মায়ের রক্তের মাধ্যমে অমরা হয়ে খাদ্যদ্রব্য বা পুষ্টিদ্রব্য যাতায়াত করবে। তাহলে এই যে দুটি ভিন্ন ধরনের রক্তের ফ্যাক্টর আরএইচ ভিন্নতার কারণে তাহলে নিশ্চয়ই ভ্রূণের ক্ষতি হবে, রক্ত জমাট বেঁধে যেতে পারে। এই জাতীয় সমস্যাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার সময় জন্ডিস হবে। প্রথম সন্তানের ক্ষেত্রে যদিও সে পৃথিবীতে টিকে থাকবে, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তাহলে এইরকম গর্ভধারণের জটিলতা, এটা কিন্তু আরএইচ ফ্যাক্টরের একটি বড় সমস্যা। তাহলে আশা করছি এই সমস্যাটা পড়ে ফেলবো। আর একটা বলেছি যে রক্ত দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়, এই দুইটা সমস্যাই হচ্ছে আরএইচ ফ্যাক্টরের না জানলে বা আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব যদি বলি, তাহলে এই দুইটা সমস্যাকে আলোচনা করলেই হয়ে যাবে। তাহলে আজকে আমরা মূলত ব্লাড গ্রুপ নিয়ে একটু কথা বললাম এবং একই সাথে আরএইচ ফ্যাক্টর নিয়ে কথা বলেছি। ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ
পরীক্ষার জন্য আশা করছি এটা তুমি একটু সুন্দর করে পড়ে ফেলবা। প্রয়োগের জন্য পড়ে ফেলো, তাহলে অনুধাবন বা জ্ঞান বা এমসিকিউ জাতীয় বা যাবতীয় যা প্রশ্ন আসে সবগুলোরই অ্যান্সার তুমি সুন্দর মতো করতে পারবা। আরেকটা বিষয় বলি, জেনেটিক্স একটি বড় অধ্যায়। আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাসটা নিয়েছি, প্রায় তুমি 10টার মতো মানে আমি যেটা অনুমান করতে পারি 10টার মতো ক্লাস তুমি এটা পেয়েছো বিবর্তন সহ। তাহলে এই 10টা ক্লাস তুমি দেখে ফেলো। আশা করছি আমরা নেক্সটে মানব দেহের খুব গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্গ, যেটা প্রজনন অঙ্গ এবং অধ্যায়ের নাম মানব জীবনের ধারাবাহিকতা, সেটা নিয়ে আমরা ক্লাস করব। আমাদের এটা সম্পর্কেও জ্ঞান দরকার। আমরা আস্তে আস্তে শিশু থেকে কৈশোর, যৌবন এগুলো অতিক্রম করছি। তোমরা একটা এজে আসছো, তোমাদের নিজের সম্পর্কে এগুলো জানা দরকার, শুধু পরীক্ষার জন্যই না। আশা করছি নেক্সট ক্লাসে আমরা মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়টি সুন্দর মতো শুরু করতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আবার পরের ক্লাসে কথা হবে এই শুভকামনা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।